পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা, বিশ্ব নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন। ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান, বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে, অভিযোগ বিএনপির। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষেই জামায়াত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত। এবং কারাগারের হটলাইন সেবায় জনবল সংকটে সেবা সহজ করতে আনা হচ্ছে অ্যাপের আওতায়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে শাওনের অন্ধকার জীবন, দিদি হারুনের সহযোগিতায় সৎমাকে হয়রানি নির্যাতন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিশ্ব নেতাদের পাশাপাশি ঢল নামে সাধারণ মানুষের। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার কাতার থেকে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। মহিমা পলির ডেস্ক রিপোর্ট। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান রোমের সেন্ট পিটার স্কয়ারে অনুষ্ঠিত হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন। বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের অবদান এবং তার 3-0 তত্ত্বের দারুণ প্রশংসাও করতেন তিনি। 2006 সালে রোমের ভ্যাটিকানে শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে 3-0 উদ্যোগও চালু করেছিলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশাপাশি বিশ্বের অনেক রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেন। এর মধ্যে ছিলেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে প্রায় 1,40,000 মানুষ সেন্ট পিটার স্কয়ার ও এর আশপাশের রাস্তায় জমায়েত হন। কমপক্ষে 162 জন প্রতিনিধি দল অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে প্রায় 50 জন রাষ্ট্রপ্রধান ও কমপক্ষে 10 জন ক্ষমতাসীন রাজা রয়েছেন। 200 জনেরও বেশি কার্ডিনাল এবং প্রায় 4000 ধর্মযাজক উপস্থিত ছিলেন। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার 88 বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। বুধবার সকালে তার মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আনা হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে ভারত পাকিস্তান প্রসঙ্গ। এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়াতে সতর্ক থাকার পরামর্শ কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের। বিশেষ করে দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার দিকে বিশেষ নজর রাখার কথাও বলেন তারা। এছাড়া সীমান্তে অবৈধভাবে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। খালিদ ইবনে মিজানের রিপোর্টে থাকছে বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মুখোমুখি অবস্থানে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। দুই দেশের জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থান সহ নানা বিষয় নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025 প্রকাশ করা হয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী পরমাণু অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান, তবে সামরিক বাজেট ও সংখ্যার দিক থেকে এগিয়ে ভারত। উপমহাদেশের দুই পরাশক্তির শক্তি প্রদর্শন শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে সুযোগ নিতে পারে অপপ্রচারকারীরা। ধর্মীয় ইস্যুতে ইন্ধন দিয়ে অস্থিরতার অপপ্রয়াস ঠেকাতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের উপরে আমার পূর্ণ আস্থা আছে। বাংলাদেশের জনগণ অত্যন্ত পরিপক্কতার সাথে আমি মনে করি এখনো এটা চালিয়ে যাচ্ছে। যেমন আমরা একটু আগে বললাম যে ইসকনের পরেও কিন্তু আমরা দাঙ্গা হয় নাই, চিটাগংয়ের জনগণ করে নাই। যে বিরোধিতা চলবে, বিরোধিতাটাকে আর একটু চালানো, একটু সচল করার জন্য আরও দু একটা কাজ হইতে পারে।
ভারত কিছু অ্যাকশন নিবে, হতে পারে সামরিক অ্যাকশন নিবে। বাংলাদেশ একজন দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে আমরা সবসময় চাইব যে এই সমস্ত এলাকায় একটা শান্তিপূর্ণ অবস্থান যেন বিরাজ করে, এবং বিশেষ করে এই ভারত ও পাকিস্তানের যদি তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটা যদি কখনো সংঘাত মানে সামরিক সংঘাতের রূপ নেয়, তাহলে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের উপরে আমাদের অর্থনীতির উপরে, আমাদের এখানে যোগাযোগের ক্ষেত্রে নানান ধরনের প্রেশার সৃষ্টি হতে পারে। পরিস্থিতি উত্তেজনাকর হলেও দ্রুত এই সংকট নিরসন হবে বলে আশা বিশ্লেষকদের। আমার মনে হয় পাকিস্তান তেমন বেশি নিবে না, কিন্তু পাকিস্তানও একটু নিবে, নিয়ে কিন্তু দুইজনেই পিছু হটে যাবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। জন্মসূত্র থেকেই যেন চিরশত্রু ভারত ও পাকিস্তান। 1947 সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ প্রায়ই জড়িয়েছে সংঘাতে কাশ্মীরকে কেন্দ্র করে। পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ফের মুখোমুখি দুই দেশ। এমন উত্তেজনার মধ্যে নতুন করে উঠে এসেছে তাদের সামরিক শক্তির সমীকরণ। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। ভারত পাকিস্তানের চিরায়ত বৈরিতা ও যুদ্ধের বেশিরভাগই হয়েছে কাশ্মীর নিয়ে। 47-এ দেশভাগের পর থেকেই কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রণ নিতে মরিয়া দুই পারমাণবিক শক্তিধর দেশ। 1947 সালের অক্টোবরে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিতে প্রথম যুদ্ধের মুখোমুখি হয় ভারত পাকিস্তান। জাতিসংঘের মধ্যস্থতায় অবসান ঘটে সেই যুদ্ধের। কাশ্মীরের 1/3 নিয়ন্ত্রণে নেয় পাকিস্তান, আর বাকি অংশ পায় ভারত। এছাড়া 65-তে কচ্ছ অঞ্চলে সংগঠিত যুদ্ধে জিততে পারেনি কোনো পক্ষ। অবশেষে যুক্তরাজ্যের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি হয় দুই দেশ। ভারত পাকিস্তানের কাশ্মীর দ্বন্দ্বের অন্যতম যুদ্ধ 99-এর কার্গিল যুদ্ধ। এতে দুই পক্ষের ব্যাপক প্রাণহানি ঘটে। পাকিস্তানি সেনা ও কাশ্মীরের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে হামলা করলে এ যুদ্ধের সূত্রপাত ঘটে। এবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পদক্ষেপ পাল্টা পদক্ষেপের পর সীমান্তে গুলি বিনিময়ের মধ্য দিয়ে সংঘাতের কাছাকাছি দুই দেশ। এরই মধ্যে সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করেছে দুই দেশ। উত্তেজনার মধ্যে শুরু হয়েছে সামরিক সক্ষমতার নতুন সমীকরণ। গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের মতে সামরিক শক্তিতে 4 নম্বরে রয়েছে ভারত ও পাকিস্তানের স্থান 12 নম্বরে। তবে খুব বেশি সামরিক পার্থক্য নেই দেশ দুইটির। ভারতের চাইতে পারমাণবিক শক্তিতে এগিয়ে আছে পাকিস্তান। ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে 4426টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 5681টি, রকেট আর্টিলারি 292টি। পাকিস্তানের স্থলবাহিনীর রয়েছে 2735টি ট্যাঙ্ক, সামরিক যান রয়েছে 3066টি, রকেট আর্টিলারি রয়েছে 134টি। এছাড়া ভারতের যুদ্ধবিমান রয়েছে 2216টি। এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি MiG-21, MiG-27, MiG-29, সুখোই 30 MKI, ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং মিরেজ 2000। অন্যদিকে পাকিস্তানের যুদ্ধবিমান রয়েছে 1143টি। এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি F-7PG এবং যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফ্যালকন। আর্মড ফোর্সেসের হিসাবে ভারতের নৌবাহিনীর রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজ 2টি। অন্যদিকে পাকিস্তানের রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। নাইম আহমেদ, 21 টেলিভিশন। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, যে কোনো আক্রমণ রুখে দিতে পূর্ণ প্রস্তুতিতে দেশটির সেনারা, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। একই কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। তিনি বলেন, পেহেলগামের ঘটনার স্বচ্ছ তদন্তের জন্য প্রস্তুত পাকিস্তান। এদিকে পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা ভয়াবহ রূপ নিচ্ছে কূটনৈতিক সম্পর্কে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। এর জেরে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ইসলামাবাদও।
দুই দেশের কূটনৈতিক যুদ্ধ যখন চরমে, তখন ভারতীয় রাজনীতিকরা সামরিক হস্তক্ষেপের উস্কানি দিয়েছেন। থেমে নেই পাকিস্তানও। আক্রমণ রুখে দিতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা। সেনাপ্রধান আসিম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন। পাকিস্তান মিলিটারি একাডেমির প্যারেডে দেয়া ভাষণে তিনি একথা জানান। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পেহেলগামের সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। Ladies and gentlemen, you now hear the trumpets. ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের ওপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত পাকিস্তান। এদিকে পাকিস্তান ভারতকে নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করায় দিশেহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয়, দীর্ঘ ভ্রমণ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ফলে পাকিস্তান বিপাকে, বিশেষ করে পাঞ্জাবের কৃষি, নদী, ফসল, অর্থনীতি হুমকির মুখে। এ নিয়ে দুই দেশের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়বে তা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রীতিমতো আলোচনার ঝড় বইছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য বড় শঙ্কার কারণ না হলেও উদ্বেগের বলে মনে করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শিক্ষার্থীদের এক বিতর্ক প্রতিযোগিতায় যোগ দিয়ে তিনি বলেন, ভারত পাকিস্তানের উত্তেজনা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। ভারতের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে ভারত যদি সামরিক খাতে বেশি মনোযোগী হয় তাহলে তাদের বাণিজ্য প্রভাবিত হতে পারে, যার প্রভাব বাংলাদেশের উপরেও পড়তে পারে বলে মনে করছেন ডক্টর মোস্তাফিজুর রহমান। বিনিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিনিয়োগ আনতে হলে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো কারণে নির্বাচন বিলম্বিত হলে তা বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। আইএমএফের সাথে ঐক্যমতে পৌঁছাতে না পারলেও সেটা বাংলাদেশে অর্থনীতিতে তেমন কোনো সমস্যা তৈরি করবে না। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক আইএমএফ বসন্তকালীন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশে অর্থনীতি কোনো ভঙ্গুর অবস্থায় নেই জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতির সংস্কার ও স্থিতিশীলতার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। এখানে আইএমএফ কেবলমাত্র একটি সহায়ক ভূমিকা রাখে। যেভাবে চলছে সেভাবেই চলছে। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টর রিস্ট্রাকচারিং রিস্ক কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে, তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি, মুক্তি কতদূর, এই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা, যেখানে ভুক্তভোগী নেতারা তুলে ধরেন তাদের মামলাজনিত হয়রানির কথা। এই যে গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ। ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি তার। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্য উপদেষ্টার পিএ, আরেক উপদেষ্টার বোধহয় এপিএস। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো ওটা 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে
চলে আসছে না অনেক দিন ধরে। কখনো ডিক্টেটর আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক, তাই অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে বলে আশা করেন বিএনপি নেতারা। এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমে আসবে বলে আশা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির। বিদ্যুতের সীমিত লোডশেডিং হতে পারে বলে জানান তিনি। গ্যাসের চাহিদা পূরণে কূপ খননের পাশাপাশি জ্বালানি নীতি সংস্কারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2010 থেকে গ্যাসের সমস্যা দেখা দিলেও আহরণ না করে আমদানি বাড়িয়েছিল হাসিনা সরকার। এতে সামগ্রিকভাবে খরচ বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনে। বর্তমানে এলএনজি 25% ব্যবহার হলেও 2030 সালে তা 75% উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের সেমিনারে বিষয়টি উঠে আসে। সংকট মোকাবেলায় গ্যাস আহরণের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। এক্সপ্লোরেশন না করে নিজের ফিল্ড থেকে এইভাবে গ্যাস বাড়ানো, এটা আমি মনে করি ক্রিমিনাল অফেন্স। আমরা গ্যাস কনজাম্পশন বাড়াই গেলাম, কিন্তু আমরা নিজের এক্সপ্লোরেশন করলাম না। যদি জ্বালানি উপদেষ্টা মহোদয় তার সময়কালের ভিতরে একটি নতুন জ্বালানি নীতি আমাদেরকে দিয়ে যান, যেটাতে এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকবে। জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া বকেয়া পরিশোধ হয়েছে, তাই ভর্তুকিও কমে আসতে পারে বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। শুধু এলএনজিতে তো না, শেভরনের ফুল পেমেন্ট করে দিয়েছে। এগুলো লেট পেমেন্ট ইন্টারেস্ট, এগুলোর যে ওভার প্রাইসিং, এগুলো তো আমাদের কাছে আসবে না। সুতরাং আগের বছর ভর্তুকি বাড়বে না, ভর্তুকি যদি সম্ভব হলে ভর্তুকি কমবে। গ্যাসের দাম বাড়ালে বিনিয়োগ কমবে, বিষয়টি সঠিক নয় বলে মনে করেন তিনি। লোডশেডিং সহনীয় রাখার চেষ্টা হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আপনি দেখছেন অলরেডি 16,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে, সেখানে 179 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এফআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন 4 বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াতে চায় এই মেয়াদ থাকুক 5 বছর। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জামায়াত। প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রীর মেয়াদকাল সর্বোচ্চ 2 বার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চলমান সংস্কার প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা ও মতামতের ধারাবাহিকতায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ ভবনের এলডি হলের এই বৈঠকে 10 সদস্যের প্রতিনিধি দল তুলে ধরে সুপারিশ, সংশোধনী ও প্রস্তাবনা। সংস্কারের মুখবন্ধ তুলে ধরেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে আলোচনায় জামায়াতের পক্ষে গুরুত্ব পেয়েছে রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদকাল। আমরা বলেছি প্রপোর্শনেটলি নিম্নকক্ষে যে মেম্বারশিপ হবে তার একটা পদ্ধতি সেখানে থাকবে, এভাবে আমরা করতে চাই। তবে আমরা বলেছি যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা ওভারঅল ফর অ্যামেন্ডমেন্ট ফর পার্টিকুলার ইস্যুজ, এটা আমরা লাস্টলি আলোচনা করব। আমরা আগে কনসেপ্টের ব্যাপারে পটেনশিয়ালি আমরা একমত হওয়ার জন্য চেষ্টা করতেছি। সারা দেশে একযোগে নির্বাচন ও সংখ্যাধিক্যের ভিত্তিতে সরকার গঠনেরও প্রস্তাব দিয়েছে জামায়াত। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে,
এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। এছাড়া অমীমাংসিত ইস্যুতে দ্বিমত রেখেই অসমাপ্ত আলোচনা এগিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন নায়েবে আমির। আরও বেশি এক্সপেনশন দরকার, এসব বিষয়ে আমরা একমত হয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বন্দীদের তথ্য জানাতে যাত্রা শুরুর প্রায় 3 মাসে সারা দেশে কারাগারের হটলাইন নাম্বারে 3419টি ফোন কল গ্রহণ করা হয়েছে। লোকবল সংকট থাকা সত্ত্বেও প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এই সেবা দেওয়া হচ্ছে। 21 টেলিভিশনকে আইজি প্রিজেন্স জানিয়েছেন, নিয়ম মেনে বন্দীদের সঙ্গে দেখা করা ও তথ্য আদান প্রদান আরও সহজ করতে এসব সেবা একটি অ্যাপের আওতায় আনা হচ্ছে। দর্শক, দীপু শিকদারের বিশেষ রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন মামুন মোল্লা। কারা সদর দপ্তরের উল্টো পাশের ভবনে আইসিটি সেল। এই ভবনটিতে স্থাপন করা হয়েছে কারাগারের প্রথম হটলাইন কাঠামো। স্বল্প পরিসরে যাত্রা শুরু করা হটলাইন সেবায় নিয়োজিত আছেন 8 জন। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত গ্রহণ করা হয় ফোন কল। স্বজনদের জানানো হয় দেশের যে কোনো কারাগারের বন্দীদের তথ্য। আপনার বন্দির নামটা বলবেন স্যার, হাজতি কয়েদি নাম্বার যদি জানা থাকে স্যার প্লিজ আমাকে সহযোগিতা করবেন জানিয়ে। জি স্যার, আপনার বন্দি যশোর কেন্দ্রীয় কারাগারে আছে স্যার। কারাগারের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের 26 জানুয়ারি থেকে 16 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত 3419টি ফোন কল গ্রহণের মধ্য দিয়ে হটলাইন সেবা নিশ্চিত করা হয়েছে। আর কোনোভাবে সহযোগিতা করতে পারি স্যার? আইজি প্রিজন্স বলছেন, এই সেবাটিকে আরও বড় পরিসরে নেয়ার কাজ চলছে। বন্দি সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমরা কল পাচ্ছি এবং এটা রেসপন্স সারাটা রিজনেবল এবং আমরা বলবো যে ভালোই সারা পেয়েছি আমরা। কারাগারগুলোতে লোড কমছে, অনেক সময় দেখা যায় অনেকের যে অভিযোগ থাকে এগুলো আমরা এখানে রেকর্ড করছি এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করছি। বর্তমানে হটলাইন নাম্বারটি শর্ট কোডে করতে বিটিআরসির কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে আমাদের এটাকে ফুল ফেজের একটা সেন্টার থাকবে এবং এখান থেকেই আপনি প্রবাবলি এখানে কল করেই আপনি ওই কারাগারে সংযুক্ত হয়ে যেতে পারবেন। মোবাইল ফোন কল যেটা করেন এটার সাথে এই ফ্যাসিলিটিসের সাথে সংযুক্ত হবে। এর সাথে তাদের সাক্ষাৎকারের বিষয়টা, এটাও এই পুরো বিষয়টা একটা অ্যাপের মাধ্যমে আমরা বেসিক্যালি বন্দীদের যারা সাক্ষাৎপাতি তাদেরকে দিয়ে দিব। সামনে কারাগার কেন্দ্রিক আরও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কারা প্রধান। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কথিত এক সোনার কন্যা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অন্ধকার জীবনে কালো অধ্যায় প্রকাশ হতে শুরু করেছে। ক্ষমতার দম্ভে সৎমান নিশি ইসলামকে নির্যাতন করে সরিয়ে দিতে চেয়েছিলেন পৃথিবী থেকে। এজন্য তিনি ব্যবহার করেছিলেন সাবেক ডিবি প্রধান হারুন ও এডিসি নাজমুল সহ কয়েকজনকে। আদালত সেই কালো জীবনে সোনার কন্যা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এখানে তারা ধরাছোঁয়ার বাইরে। সুমাইয়া খান জানাচ্ছেন সেই কথিত সোনার কন্যার কাহিনী। ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ। এই কথিত সোনার কন্যার নাম মেহের আফরোজ শাওন। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী 2024 সালের 21 ফেব্রুয়ারি 50 লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন গোরানের নিশি ইসলামকে। এ খবর জানাজানি হলে ওই বছরের 4 মার্চ শাওন, তার বড় বোন সিনজন, সেজুতি ও সিনজনের স্বামী সাব্বির ও পুলিশের এডিসি নাজমুল ইসলাম নিশির বাড়িতে গিয়ে ডিভোর্সের জন্য চাপ দেয়। স্বাক্ষর দিতে বলে সাদা কাগজে। এতে অস্বীকৃতি জানালে সৎমা নিশিকে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করেন শাওন। আমরা চাই, সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলা অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। ওই ঘটনার পর নিশি জানতে পারেন মোহাম্মদ আলী তার আগের স্ত্রীর কথা গোপন রেখে তাকে বিয়ে করেন। তার একটি পুত্র ও 3টি কন্যা সন্তান রয়েছে। তিনি অভিনেত্রী শাওনের বাবা। আর শাওন সৎমা নিশি ইসলামকে শাস্তি করতে ব্যবহার করেন ডিবি হারুনকে। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। নিশিকে 61 দিন কারাগারে রেখে পরিকল্পিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। নিশি ইসলামকে শাওনের বাবা মোহাম্মদ আলী 1 নম্বর আসামি বলেছিল যে আমার কোনো স্ত্রী নাই। মিথ্যা তথ্য দিয়ে তাকে কনভিন্স করে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রেজিস্ট্রি কাবিননামা বিয়ে হয়েছিল। এই বিয়ের পর থেকেই শাওন জানতে পেরে সে তার যেখানে যেখানে তার প্রভাব আছে, এই ডিবি হারুন সহ, নাজমুল সহ, সাইফুল সহ, এই তাদেরকে প্রভাব বিস্তার করে এই নিশি ইসলামকে ডেকে এনে তাকে নির্যাতন করে ডিবিতে নিয়ে রিমান্ডে নিয়ে তাকে বেদম মারধর করে এবং তার কাছে অবৈধ টাকা দাবি করে
তাকে চরমভাবে মানবাধিকার বিরোধী কাজ করেছিল। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর 13 মার্চ নিশি ইসলাম তাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে শাওন, তার বাবা মুহাম্মদ আলী ও ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 12 জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 10 এবং 11 নম্বর আসামি উপস্থিত হয়েছে। আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। 22 এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন থাকলেও গড়হাজির থাকেন শাওন। জারি করা হয় শাওন সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করে তারা আদালতের আদেশকে অমান্য করে তারা আদালতে হাজির হন নাই। এই সাবমিশন আমরা রাখার প্রেক্ষিতে আদালত সন্তুষ্ট হয়ে, যেহেতু তারা ইচ্ছাকৃতভাবে পলাতক, এই জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। শাওন ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে নিশির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা দাবির মিথ্যা মামলায় হয়রানি করেন। নিশি ইসলামকে মাদক ব্যবসায়ী সাজানোর ব্যর্থ চেষ্টা করেন। শাওন সহ আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান আইনজীবী। মাননীয় আদালতকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে নিবেদন করব। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ ও সুরাত থেকে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া PTI এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এই কথা। আহমেদাবাদ থেকে 890 জন ও সুরাতে 134 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতভর যৌথ বাহিনীর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এটি বড় অভিযান। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে বসবাসকারীদের গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাঙামাটি চট্টগ্রাম সড়কের কাউখালীতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে 1 জন। সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়ার মনারটেক আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 2 জন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। গেল নভেম্বরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের পেশ করা দাবি পূরণ না হওয়ায় সংক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন DSA লিটি রাইটস ওয়াচ DRW। দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে TIB মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মনসুর আহমেদ চৌধুরী বলেন, দেশে 2 কোটির উপরে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। কোনো উন্নয়ন কার্যক্রমই তাদের ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত হয় এমন নাম দিতে হবে। এ সময় TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের আন্দোলনকে সমাজের সকল স্তরের মানুষের অধিকার আন্দোলনে রূপ দিতে হবে। প্রতিবন্ধী জনগণের যে অধিকার বিষয়টাকে, সেটা কিন্তু কোনো কল্যাণ বা চ্যারিটি কিন্তু না। আমরা প্রতিবন্ধী মানুষের অধিকার চাই মানুষ হিসাবে মূলত, এবং অবশ্যই তার যে পরিচয় প্রতিবন্ধিতার কারণে সেই হিসাবে। 18 কোটি লোকের দেশে আনুমানিক 2 কোটি 15 লক্ষের মতো জনসংখ্যায় প্রতিবন্ধী, তাদের ভোটের অধিকার আছে। অতএব আমাদেরকে উপেক্ষা করে, অবহেলা করে, আমাদের পাশ কাটিয়ে দেশের উন্নয়ন কখনোই হবে না। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ কপিরাইট অফিস। সকালে রাজধানীর আগারগাঁয়ে নিজেদের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়। এতে অংশ নেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। সাদা পায়রা ও বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করা হয়। পরে র্যালিটি আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজেদের অফিসের সামনে এসে শেষ হয়। পৃথিবীতে উদ্ভাবন, সৃজনশীলতা ও মেধা সম্পদের গুরুত্বকে তুলে ধরতে এই দিবসটি পালন করা হয় বলেও জানানো হয়।
দেশে ফ্যাসিবাদের পতন হলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন অনৈতিক তৈরি হয়েছে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরু। দুপুরে পঞ্চগড় শেরেবাংলা পার্কের মুক্ত মঞ্চে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত জনসভায় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো এখন আধিপত্য বিস্তার ও শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে উঠেছে। ফ্যাসিবাদের দোষরা এখন ভারতের নাম পাল্টিয়ে বসবাস করছেন, আর এজন্য তাদের কর্মফলই দায়ী বলে উল্লেখ করেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এখন আবার কিছুটা তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। রাজধানীতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজা রাফায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয় বিক্ষোভকারীরা। তাদের দাবি, অবিলম্বে বিশ্ব নেতাদের ঐক্যমতের ভিত্তিতে ফিলিস্তিনে হামলা বন্ধ করতে হবে। একই সাথে স্বার্থ রক্ষায় মুসলমান অধ্যুষিত দেশগুলোর সমন্বয়ে মুসলিম জাতিসংঘ গঠনেরও দাবি তাদের। ফ্রি প্যালেস্টাইন স্লোগানের পাশাপাশি ইসরায়েলকে বয়কটেরও দাবি জানান তারা। সে সময় রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। কুষ্টিয়ার খোকসায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাবেক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলার কমলাপুর রুমি পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী ও বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জামাল হোসেন। গাজীপুরের শ্রীপুরে বনের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শ্রীপুরের তালতলী এলাকায় উপজেলা প্রশাসনের সাথে উচ্ছেদ অভিযানে যোগ দেয় বন বিভাগ ও যৌথ বাহিনী। এ সময় দুপুর পর্যন্ত ৩০টির অধিক বসত বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, তালতলী এলাকায় বনের রেকর্ডভুক্ত জমিতে অর্ধশতের বেশি ঘর নির্মাণ করে স্থানীয় বাসিন্দারা। বনের জমি থেকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়ার পরেও বসত ঘর সরিয়ে নেয়নি, যে কারণে সকাল থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক পেয়েছেন ৭০ ঊর্ধ্ব কামরুন নাহার। গত ২০ ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পাড় থেকে তুলে নেন শিশুটিকে। মুমূর্ষু অবস্থায় নিয়ে যান হাসপাতালে। শিশুটির হার্টে বড় একটা ছিদ্র থাকায় প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। দীর্ঘ ২ মাসের চিকিৎসার পর অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা, তাই বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানানো হয়েছে। দর্শক, সাভার প্রতিনিধি শাহিদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাস্তার ধারে পলিথিনে মোড়ানো একটি ব্যাগে নড়াচড়া করতে দেখেন কামরুন নাহার নামে এই বৃদ্ধা। মাছ ভেবে তুলে নেন ব্যাগটি। অবাক হয়ে দেখতে পান মাছ নয়, পলিথিনে মোড়ানো রয়েছে এক নবজাতক। শিশুটিকে পাওয়ার পর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ওই বৃদ্ধা। সেখানেই শিশুটির জন্ম হয়েছে বলে জানায় আয়া। আয়ারা বললো যে হয় এইখান থেকে নিয়ে এইখানে ভালো এতে যাবার চাইছিল, পরে আমরা থেতায় বেতায় দিয়ে দিচ্ছি, মনে হয় এটা অবৈধ বাচ্চা। বৃদ্ধা কামরুন নাহার ভালোবেসে শিশুটির নাম দিয়েছেন সেতু। সেতু বর্তমানে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। হার্টে বড় একটা ছিদ্র থাকায় প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। দ্রুতই অপারেশনের তাগিদ দেন কর্তব্যরত চিকিৎসক। হার্ট ডিজিজ এবং লাংস ডিজিজের লক্ষণগুলো ওর মধ্যে ছিল। অক্সিজেনের পরিমাণটা এখন অনেক কমে এসে এখন ভালো থাকতেছে। অপারেশন যদি দ্রুত না করানো যায় তাহলে হার্টের ভালভগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। তখন অক্সিজেন দিয়েও বাচ্চাকে হয়তো খুব বেশি দিন সার্ভাইভ করানো নাও যেতে পারে। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা হাসপাতালে ছুটে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যতদিন এই বাচ্চার চিকিৎসার্থে যতটুকু আমাদের দ্বারা সম্ভব, আমার দলের দ্বারা সম্ভব, আমরা সবটুকু করবো ইনশাআল্লাহ, নিশ্চিত করলাম আপনাদের। নিজের সবটুকু দিয়ে চিকিৎসা করে অবশেষে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বৃদ্ধা। ভর্তি করতে তখন ওখানে তো টাকা পয়সার ব্যাপার অনেক, আমার তো ওরকম কোনো সমর্থ নাই যে আমি এই বাচ্চাটা আমি রাখতে পারো। আমি খুব দূর অবস্থায় পড়ে গেছি, আমারও আমি অনেক সবাই বাঁচা। সঠিক চিকিৎসা পেলে সুস্থ জীবনে ফিরতে পারবে এই অবুঝ শিশুটি, এমনটাই প্রত্যাশা সবার।
মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। সড়কে ট্রান্সপোর্ট অব্যবস্থাপনার কারণে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, তাই প্রয়োজন উন্নত প্রযুক্তির গাড়ি, আর সেই সুযোগ করে দিতে চায় বারভিডা। এমন মন্তব্য করে বারভিডার সভাপতি বলেন, নতুন গাড়ির তুলনায় পুরনো গাড়ির শুল্ক কর 35% কম হওয়া উচিত। নাহিদ সিরাজি নিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। এবং শুভ অপরাহ্ন। বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার ব্যবসা সহায়ক এবং ভোক্তা ও রাজস্ব বান্ধব শুল্ক বাণিজ্য নীতিমালার দাবিতেই এই সংবাদ সম্মেলন। সম্মেলনে লিখিত বক্তব্যে বিভিন্ন দাবি উপস্থাপন করেন বারভিডার সভাপতি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিরাপদ ট্রান্সপোর্ট না থাকায় সড়কে প্রাণ ঝরছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক দিক থেকে উন্নত হলে এমন হতো না। আমরা মনে করি ইটস টাইম ফর বাংলাদেশ যে আমাদের এখানে নতুন করে চিন্তা করতে হবে, কারণ এত মানুষ মারা যাচ্ছে শুধু একটা নিরাপদ ট্রান্সপোর্টের অভাবে। এটা কিন্তু যদি আমাদের ইকোনমি ভালো হতো তাহলে তো দেশে প্রচণ্ড রকমের এজিটেশন হতো যে কেন এত লোক মারা যাবে এই ট্রান্সপোর্টের উল্টা সিধা ট্রান্সপোর্টে চড়ে। আমরা যেগুলো এখন দেখতে পাচ্ছি সারা দেশে হচ্ছে, কারণ মানুষ ট্রান্সপোর্ট পাচ্ছে না। পুরনো গাড়ির শুল্ক হার 35% কম হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এটা তো আমি আপনাকে রেভিনিউ দিচ্ছি কম, নতুনের তুলনায় আমার থেকে অন্তত 35% আপনি কম নিচ্ছেন ডিক্লেয়ার করে সরকার, তাহলে 35% রেজিস্ট্রেশন ফি কম হওয়া উচিত, এটা সমান হওয়া উচিত না। এটা হলো যুক্তি। চালকদের প্রশিক্ষণ দিতে পদক্ষেপের বিষয়ে বিআরটিএ ও সরকারের সাথে আলোচনা চলছে বলে জানানো হয়। সবার জন্য যেন একটা ভালো ট্রান্সপোর্ট হতে পারে। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা, বিশ্ব নেতাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন। ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান, বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে অভিযোগ বিএনপির। সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরের পক্ষে জামায়াত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত। এবং কারাগারের হটলাইন সেবায় জনবল সংকট, সেবা সহজ করতে আনা হচ্ছে অ্যাপের আওতায়। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।